নীল সাগরের ডাক তার বুকে বাজে, বহেমিয়ান মন দেওয়ালে আঁকা ঝোঁকা সাজে, ক্যানভাসে ফোটে নিঃশব্দ রূপকথা, যেখানে রঙে রঙে বুনে যায় নিঃসঙ্গতার গান। সাল 1948। বাবা বঙ্কবিহারী দে, মা ছায়া দের পরিবারে শিবপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন এক পুত্র সন্তান, যার নাম রাখা হয় সুনীল। সুনীল, যা আকাশের বা সমুদ্রের নীল গভীরতার প্রতীক। বাবা ছোটখাটো চাকরি করতো, আমিও যেরকম সবাই স্কুলে যাই, বাড়ির পাশের স্কুল, একদম মানে স্কুলের টিচাররা ডাকতো, বড় কোনো স্কুল নয়, ছোটখাটো স্কুল, পাঠশালার মতোই হবে। এখানে পড়াশোনা করেছি এবং পাড়া কেন্দ্রিক জীবন, এবং পাড়া থেকে বাইরে গেলে হারিয়ে যেতাম। হ্যাঁ, এখন তো সারা পৃথিবীও ঘুরে বেড়িয়েছে, হ্যাঁ, হারিয়ে যাওয়ার প্রশ্ন নেই, হারিয়ে যেতাম। তারপর বাড়ির চিন্তা ছিল ছেলেটা কি হবে। হ্যাঁ, যেরকম স্কুল যাচ্ছি, মাসির যে দোকান ছিল, জামা কাপড়ের দোকান, সেখানে আমার ঢুকিয়ে দেওয়া হলো, মানে কাজ শিখবে, শিখে ব্যবসা করবে। কিন্তু ব্যবসা আমার রক্তে ছিল না, মেজাজে ছিল না। The portrait of an artist who drifts through life like a wave upon an endless ocean, solitary, introspective, and deeply immersed in his own world. Choosing a bohemian path, he distances himself from the conventions of society and embraces the raw, uncertain rhythms of existence. সুনীল দে সত্যি সত্যি সুনীল সাগর, মানে একটা সমুদ্রের মতো সুনীল দা। তার জীবনের অভিজ্ঞতা, তার লড়াই, একজন শিল্পী হয়ে ওঠেন যে কোনো ফিল্ডে। আমরা তার আউটপুটটা দেখি, কিন্তু তার পেছনে কত লড়াই থাকে। আবারও বলছি, যে কোনো ফিল্ডে, সেটা যারা কাছ থেকে দেখেন বা অবজার্ভ করেন তারাই বুঝতে পারেন। সুনীল আর্ট কলেজে ঢোকার আগে মানে মিলিটারিতে ছিলেন, ভালো লাগেনি, পড়াশুনো ভালো লাগেনি, শিল্প তাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছিল। আর্ট কলেজে ঢোকেন, আমরা যখন স্টুডেন্ট, সুনীলদার আমাদের অনেক সিনিয়র, এবং সুনীলদার আমরা বলতাম ভুল করে সুনীলদা ইন্ডিয়াতে জন্মেছে। সেই বয়সে দেখতাম সমস্ত হিপি, তখনকার পিরিয়ডে প্রচুর বিদেশিনীরা এখানে আসতেন, এখনও আসেন, কিন্তু তাদের রূপটা আলাদা ছিল। আমরা যাদেরকে হিপি বলতাম, তারা ছিল সুনীলদার বন্ধুবান্ধব। এবং তার জীবন ধারণ, তার চাল চলন একদম বাঙালির মতো। দিস ওয়াজ অ্যাবসলিউটলি আনলাইক বেঙ্গলি। ঘর সংসার করার কথা ভাবেননি, একটা বহেমিয়ান জীবন, আজ অব্দি একা। এবং এই একা থাকা, বন্ধু সঙ্গ আর ছবি আঁকা, সুনীলদার জীবনের এই তিনটে পার্ট। এবং সুনীলদার প্রথম দিককার ছবি আমরা দেখতাম যখন আর্ট কলেজ, তারপরে বেরিয়ে যখন শো করলেন, তার মধ্যে যে উচ্ছৃঙ্খল ভাব ছিল কাজের মধ্যে, পরবর্তীকালে কাজের মধ্যে একটা ধ্যান চলে আসে। যেই ধ্যানটার কাজটা যারা শিল্পপ্রেমী সারা ভারতবর্ষে এবং বাইরে যারা দেখেছেন সুনীলদার কাজ, এবং আমরা যারা সঙ্গ করেছি, সত্যি সত্যি একটা ধ্যানের জায়গা, গভীর একটা মননের জায়গা, গভীর একটা চেতনার জায়গা সুনীলদার ছবিতে কাজ করেছে। আজীবন সেটা করেছে, আজও করে চলেছে। আমাকে আর্ট করায় উৎসাহ দিয়েছিল। যে সময় একা থাকতাম সমুদ্রের ধারে, কিচ্ছু করার ছিল না, হ্যাঁ, 2 বছর শুধু বেকার ঘুরেছি। তখন আমার কল্পনাগুলো বেড়েছে। কল্পনা বেরোলে তার প্রকাশ করার জন্য মিডিয়া খুঁজতে হবে, হিসেব দেবো, গানে হবে না, হ্যাঁ, লেখাতে হবে না, একাডেমি জায়গায় পাবো। তখন আমি ভিজুয়াল জায়গাটাকে ভাবলাম,
আর যেহেতু আমার কিছু করার নেই, কারণ কাকা ব্যবসাতে ইনভলভ হয়ে চাইছে না, হ্যাঁ, তারপরে ওই আর্ট কলেজে চলে এসেছিলাম। আর্ট কলেজে চলে এসে উদ্দেশ্য ছিল কিছু গর্ব, তার থেকে আমার ছিল আমি একটা শিল্পীর জীবনযাপন করবো। আই ওয়ান্ট টু বি অ্যান আর্টিস্ট। আমি তো গ্রহণ করছি, বাইরে থেকে তো গ্রহণ করছি, আর শিল্প জীবন মানে যেটাকে প্রকাশ করার একটা ব্যাপার থাকে, সেই প্রকাশের চাহিদা অনুযায়ী ছবি এঁকেছি। আর বিভিন্ন সময় বিভিন্ন অবজেক্ট আমার কাছে এসছে। আগে যা দেখতাম তাই আঁকতাম, হ্যাঁ, যা চাক্ষুষ দেখতাম সেটা আমার অধ্যয়নের সময় হয়তো, হ্যাঁ, যা দেখতাম তাই আঁকতাম। তারপরে দেখলাম যে না, সেটা তো অনেকেই পারে। হ্যাঁ, আমি যদি সেখান থেকে রূপটাকে আলাদা করে মানে রূপান্তর করে ওটাকে আলাদাভাবে দেখতে শুরু করলাম। সুনীল দেব আমার একজন খুব প্রিয় অ্যান্ড খুব ফেভারিট আর্টিস্ট। ওনার কাজ আমার নিজে খুব পছন্দ, আমার বাড়িতেও ওনার কাজ রয়েছে, আর প্লাস ওনার কয়েকটা খুব আর্লি ওয়ার্ক আমার কালেকশনে রয়েছে। দিস ইজ ওয়ান অফ হিজ ওয়ার্কস। উনি খুব লেয়ারে কাজ করেন, অ্যান্ড প্লাস ওনার একটা যা অ্যাবস্ট্রাকশনে একটা খুব ডিফারেন্ট ফিল আছে, যেরকম কতবার মনে হয় এই আপনার পুরানো যেরকম একটা মোটিভস আছে, ওই ক্যালিগ্রাফির মতন মোটিভ আছে ওনার, প্লাস একটা এনশিয়েন্ট স্ট্রাকচারিং এর একটা আর্কিটেকচারের একটা ফিল আছে। এমনি তো কাজ ওনার খুব সুদিং, খুব সফট প্যালেটে হয়, কিন্তু কয়েকটা কাজ খুব অ্যাগ্রেসিভ ও টোন নিয়ে হয়, যেখানে বোল্ড লাইন্স আর আপনার এই লেয়ারিং আর স্ট্রাকচার অন্যরকম হয়। তবে আমার মনে হয় ওয়ান অফ দ্য টপ অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট ইন দ্য কান্ট্রি। আর ওনার কয়েকটা রিজার্ভেশন আছে, উনি তো সবসময় কাজ দেখান না,
এই যদি পাবলিক ওনার কাজ দেখতে পায় আর খুব একটা ব্রডার এরিয়াতে আউটসাইড ক্যালকাটা যদি এক্সিবিশন হয়, লোকরা ওনার সম্বন্ধে জানতে পারবে। নো ডাউট উনি একজন সিনিয়র মাস্টার পেইন্টার। ওনার মতন অ্যাবস্ট্রাকশন করার খুব কম লোক আছে যারা ওই লেভেলে কাজ করতে পারে। আর আমি আই উইশ হিম অল দ্য বেস্ট। His canvas becomes more than just a medium. It is his sole companion, his mirror, and his confidant. As others seek company in pupil, he seeks meaning in colors, stories in brushstrokes, and freedom in form. The sea, often symbolic in the narrative, reflects his inner world, vast, unpredictable, and melancholic. It is where he finds silence, inspiration, and solace. দেখতে শুরু করতে করতে দেখা গেল যে আরে ক্যানভাসের সঙ্গে এত রিলেশন তৈরি করছি, কারণ আমি 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে থাকি, ক্যানভাসে 2 ডাইমেনশনাল ওয়ার্ল্ড। কোথাও ছবিটা নেই, কোথাও ছবিটা নেই। ক্যানভাসের সঙ্গে যাতায়াত আমার বেড়ে গেল, জার্নিটা। আর এটা রেসিপ্রোকাল, ক্যানভাসের চাহিদা আছে, আমারও যেরকম চাহিদা যে ক্যানভাসও আমাকে কন্ট্রোল করে, আমিও ক্যানভাসের সঙ্গে ঢুকি। এটা রেসিপ্রোকাল, মানে আদান প্রদান করি, তার থেকে একটা ছবি হয়। আর ছবির সার্থকতা সেটাকে যদি শেয়ার করতে পারি, হ্যাঁ, আরেকজনের সঙ্গে শেয়ার করতে পারি, সেই লোকটাকেও আমি সবসময় খুঁজি, হ্যাঁ, যার সঙ্গে আমি ছবিটা শেয়ার করছি। কারণ আমি আইল্যান্ড হয়ে থাকতে পারি না, হ্যাঁ, আমাকে শেয়ার করতে হয়, লাইফে শেয়ার করতে হয়। হ্যাঁ, আমি আইল্যান্ডটাই, কারণ ওইটা আমাকে প্রেরণা দেয় কাজ করতে, আর শেয়ার করাটা আলাদা ব্যাপার। হ্যাঁ, সেখানে আমি সামাজিক। আমি যতদিন সুনীলদাকে কাজ করতে দেখেছি, সুনীলদার কাজ কিন্তু সুনীলদার চরিত্রের সঙ্গে একদম একাকার। কারণ সুনীলদা বরাবর একটু বোহেমিয়ান টাইপের, মানে ফরেনারদের প্রতি বা বাইরের প্রতি সুনীলদার একটা ঝোঁক বরাবর আমি দেখেছি। ফলে সুনীলদার কাজের মধ্যে কিন্তু আমি বলবো বেঙ্গলে যদি অ্যাবস্ট্রাকশন নিয়ে যারা কাজ করছে, প্রথম সারির দিকে সুনীলদা অবশ্যই আসবে। সুনীলদা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ছবি নিয়েই কাজ করে গেছে এই বয়স অবধি। অথচ রিয়েলিস্টিক কাজও সুনীলদার ড্রয়িং যথেষ্ট ভালো, আমি তাও দেখেছি অনেক সময়। কিন্তু সুনীলদার ওই মানসিকতাই সেটা, সুনীলদার মানে বরাবর একটা তোমার গতানুগতিক লাইন থেকে সরে গিয়ে নিজের মতো করে ওটাকে একটা চিন্তা ভাবনা করে, যার ফলে সুনীলদার যখন অ্যাবস্ট্রাক্ট কাজ করছে তখন আমাদের বেঙ্গলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নিয়ে কেউ কাজ করছে না, এবং কাজ করলে খুব রিস্ক, তখন কেউই পাত্তা দিত না, তখনও কিন্তু সুনীলদা করে যাচ্ছে। এবং আজ পর্যন্ত সুনীলদার কাজেরও ধারাবাহিকতা দেখছি, যে করতে করতে সুনীলদার মধ্যে কাজের মধ্যে একটা খুব মেডিটেটিভ ব্যাপার, মানে ধ্যানস্থ একটা ছবির আকারে, ছবির কাঠামোতে, ছবির রঙে একাকার হয়ে যায়, তার মধ্যে কোনো অস্থিরতা নেই। হ্যাঁ, কাজের মধ্যে ডুবে থাকার যে ব্যাপারটা, সেটা সুনীলদার কাজ দেখলেই বোঝা যায়। এখন সুনীলদার যেই বয়সে এসে পৌঁছেছে, সুনীলদার হয়তো ওই একঘেয়েমির থেকে একটু সরে গিয়ে অন্যরকম কাজ করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু সুনীলদার বেশিরভাগ কাজের মধ্যেই সুনীলদার নিজের ধ্যানটাকে কাজের মধ্যে পাওয়া যায়। দেয়ালের আঁকা, এটা পরে তো আমি ওয়াল সিরিজ করেছিলাম। যখন আমি হরাইজেন্টাল লাইন থেকে আরম্ভ করে ভার্টিক্যাল লাইন নিয়ে খেলছি, তখন তো শহরের ছবিটা এসছে। এই প্রথম সিরিজটা ছিল আমার গার্ডেন সিরিজ, তখন লিরিক ছিল। তারপরে ছিলাম মেরিন সিরিজ বলতে ওই সমুদ্র জল, সেখানে জ্যোৎস্না পড়ে, তারপর জেলেরা মাছ ধরতে যায় রাত্রিবেলা, এইগুলো ছবির মধ্যে থাকতো। আর ছবির মধ্যে তখন অবজেক্টকে প্রাধান্য দিতাম, রিচ করতে হবে। হঠাৎ দেখা গেল যে একটা চাঁদের আলো, সমুদ্রের জলে চাঁদের আলো পড়েছে, সেটা নড়ছে চড়ছে। হ্যাঁ, আমি তো ক্যানভাসে নড়াচড়াটা করতে পারবো না,
কিন্তু ওইটাকে হজম করে নিয়ে একটা ভিজুয়াল করলাম। আমি একাকি বসে আছি রাত্রিবেলায়, জ্যোৎস্না চাঁদ উঠেছে, জলটা নড়ছে, আর তার মধ্যে হয়তো একটা ডিঙি নৌকা চলে যাচ্ছে মাছ ধরে, এইগুলো চলে আসতো। আর সেটা মানে রিয়েলিস্টিকভাবে দেখতাম না, কিন্তু এই সব ইশারা আমাকে প্রমোট করতো যে এই লাইনে তুমি যাও। দেখলাম অর্থাৎ সাদা সাদা ঢেউগুলো আসছে, কালো ক্যানভাসে সাদা কতগুলো লাইন দেওয়া, যে ঢেউগুলো বিচের পরে আসছে, এইভাবে গ্রহণ করেছি। আমার সুনীলদের সঙ্গে পরিচয় ছিল বোধহয় 1987। আমি তখন ক্লাস 6-এ পড়ি। তখন আমি জানতাম যে আমাদের আঁকার মাস্টারমশাই আসবেন, ওনার নাম হচ্ছে সুনীল দে। তো আমার দিদির একজন বন্ধু ছিল আমাদের চেয়ে একটু সিনিয়র, উনি খুব ফাজিল আর কি। সে আমাকে এসে বললো, কি রে তোদের আঁকার স্যারকে? আমি সুনীল দে। বললো না না না, সুনীল দেন নয়, উনি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বুঝতে পারিনি, কিন্তু যখন উনি ঢুকলেন তখন বুঝতে পারলাম, হ্যাঁ ওরকমই মানে চেহারা, গম্ভীর মানুষ, হ্যাঁ দাড়ি, বড় চুল, হ্যাঁ এবং গম্ভীরভাবে কথা বলেন, বোঝা যায় যে মানে আর্টিস্টিক লোক আর কি। তো পেছনে আমরা একটু টিপ্পনিও কাটতাম, রবি ঠাকুরের গান টান এসব হতো আর কি। তো যাই হোক, স্যার প্রথম দিন এসে খুব সহজভাবে আমাদের কিছু আঁকা শিখিয়েছিলেন, করেছিলেন, মনে আছে। এবং মানে স্যার মানে খুবই ফ্রেন্ডলি ছিলেন এবং আঁকা শেখাতেন। আর আমরা একটু টিপ্পনিও কাটতাম, কিন্তু দু একবার মাঝে মাঝে রেগে দু একবার আমাদের ক্লাস থেকে বারো করে দিয়েছিলেন, বকাবকি করেছিলেন। কিন্তু এটা বুঝতাম যে স্যার অ্যাকচুয়ালি রাখতেন না। পরে আমাদের দেখে মানে এরকম বলতেন যে তোরা যে এরকম করিস, একটু পানিশমেন্ট না দিলে তো বাকিরা কি মনে করবে, মানে একেবারে সিরিয়াসলি নিতেন না। যাই হোক, মানে স্যারের সঙ্গে খুব ভালোই কেটেছিল। এবং তারপর তো যা হয় আর কি, স্কুল থেকে বেরিয়ে মানে কলেজ, তারপর চাকরি জীবনে সেই। তো কলেজের জীবনের শেষের দিকে আমরা একবার দীঘা বেড়াতে গেছিলাম আত্মীয়র সঙ্গে। হঠাৎ দেখি চিলেকোঠার ওখান থেকে একটা রাখি, এই সাউথ পয়েন্ট, এই সাউথ পয়েন্ট, কে? তারপরে দেখি স্যার। অ্যাকচুয়ালি দেখলাম যে হোটেলটা অ্যাকচুয়ালি স্যারেরই হোটেল, এবং উনি ওই ছাদের ওখানে ওনার স্টুডিও হয়, ওখানে উনি স্টুডিওতে উনি আঁকেন এবং আমাকে ডেকে নিলেন, চা খাওয়ালেন, তারপর অনেক গল্প। কিন্তু সেবার কিন্তু ঠিক গল্পটা মানে স্টুডেন্ট আর টিচার মতো ছিল না, মানে বন্ধুর মতো গল্প করেছিলেন। তারপর একদিন আমি দেশ পত্রিকায় দেখলাম যে ওনার ছবি বেরিয়েছে, ওনার এক্সিবিশন। তখনই বুঝলাম যে উনি মানে খুব বড় মাপের আর্টিস্ট, কিন্তু আমাদের যেটা শেখানো আর কি, সেটা অবভিয়াসলি মানে বাচ্চাদের যেভাবে মানে বেসিক আঁকা শেখানো আর কি। Loneliness is not his sorrow, but his chosen soil, where creativity grows without the interference of noise. This loneliness, however, is not bleak. It is filled with vision, memory, and imagination. His life is not about fame or recognition, but about expression, to translate feelings into form, chaos into beauty. আমি 5 জনের সঙ্গে থাকি, কিন্তু আমি লোনার। হ্যাঁ, আমি এনজয় করি হয়তো গঙ্গার ধারে বসে গঙ্গার সঙ্গে কথা বলা, নদীর সাথে কথা বলা, হ্যাঁ সমুদ্রের সাথে কথা বলা, একা একাই থাকি, একাই ঘুরে বেড়ায়, সেখানে বন্ধুর সঙ্গে শেয়ার করি না। আর এটা নিতান্ত আর প্রাইভেট লাইফ, আমার প্রাইভেট লাইফ। তখন স্কুল থেকে বেরিয়ে একটা পাথর মারতে মারতে বাড়ি এলাম। তারপর হঠাৎ কখনো কখনো দেয়ালে সমস্ত লিখে যায়। দেয়াল তো কথা বলে, দেয়াল কথা বলে মানে সময়টাকে বলে দেয়। তার আঁকি বুকি এক পোস্টার পড়ে, পোস্টার ছেড়ে, হ্যাঁ তারপর আবার একটা পোস্টার পড়ে। এখানে আমি ইউরোপে গিয়ে তো দেয়াল চিত্র মানে দেখে, স্ট্রিট আর্ট দেখে মাথা খারাপ হয়ে গেছিলো। তখন ভাবতাম হঠাৎ একটা নিয়ে ইট বা ওই রকম কোনো বা স্কুলের চক ফক নিয়ে দেয়ালে আঁকতাম। পরে একদিন ভাস্কর এখানে আসতো, ভাস্কর শান্তিনিকেতনে,
তুমি কি ছবি করো এইরকম। তখন এই গল্পটা বলেছিলাম, দেখ আমি হঠাৎ একটা চক নিলাম কি একটা ইট নিলাম, নিয়ে আঁকতে শুরু করলাম দেয়ালে দেখে, আমার গতিটাও আছে আর গতি অনুযায়ী একটা লাইনও তৈরি হয়েছে। কিন্তু এইটা এখন সাবকনসিয়াস থেকে আমি বেরোচ্ছে, আমি এই অতীতে এইসব করেছি, এইগুলো বেরোচ্ছে। তখন বলবো এরকম করে তো কেউ বলে না আমাকে। সুনীল সাগরে শ্যামল কিনারে দেখেছি পথে যেতে, সুনীল সাগরে শ্যামল কিনারে দেখেছি পথে যেতে, তুলনাহীন রে তুলনাহীন রে, সুনীল সাগরে শ্যামল কিনারে দেখেছি পথে যেতে। জোয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? এখানে বৃষ্টি পড়ে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, বরান্ন সবুজ নালী ঘাস দুয়ার চেপে আকাশ পুরোগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সমস্যা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? নিজের ইমোশনটাকে বার করার জন্যে, সেটা কবিতাই হোক, গদ্যে হোক, ভাষায় হোক, সেটাকে নিই, পরে সেটাকে ডিজাইনে ফেলে দিই। আর এটা ডিজাইনটা, ক্যালিগ্রাফিটা বড় নয়, ডিজাইনটা, ছবির ডিজাইনটা বড়, ওটা একটা ফর্ম নিয়ে নেয়, নিয়ে তৈরি হয়। হিরণদাতেও দেখেছি যে ক্যালিগ্রাফি একটা ডিজাইনে ফেলে দেয়। হিরণদার গ্রাফিক সেন্স খুব ভালো, হ্যাঁ, যার ফলে পারে ইচ্ছে করলে হিরণদা এখানে একটা ক্যালিগ্রাফি দিয়ে এটাকে ধরে রেখে দিতে পারতো। সুনীলকে আমি খুব মানে ছোট থেকে চিনি, মানে কলেজ জীবন থেকে চিনি। সুনীলের ফরাসি প্রেম, ফরাসি প্রেমিকা, এসব আমাদের কাছে একটা মজার ছিল আর কি। আমরা খুব মজা করতাম সুনীলকে নিয়ে। তো সুনীল কিছুটা জুনিয়র আর্ট কলেজে, কিন্তু সমসাময়িক নয়, আমার তখন যাতায়াতটা ছিল। আস্তে আস্তে সুনীলের কাজের মধ্যে আমি যেটা দেখতে পেলাম, একটা মেডিটেশন দেখতে পেলাম, মানে ধ্যান, গম্ভীর এবং খুব আত্মস্থ একটা জায়গা। সুনীল দীর্ঘকাল ধরে সেটাকে জারি রেখেছে এবং খুব নিষ্ঠা ভরে ওইটাকে অভ্যাস করে। সেই আরেকটা দিক থেকে সুনীল খুব সেন্টিমেন্টাল ওই ব্যাপারে, এবং সেটা খুব মানে মনটা খুব সহজেই বিক্ষিপ্ত হয়ে যায়। মানে কোনো ধরনের সমালোচনা বা কোনো কিছু হলে, বিরূপ কিছু হলেই ও খুব বিক্ষিপ্ত হয়ে পড়ে, খুব অস্থির হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। তো সেইটা হয়তো ওর ওই মেডিটেশনটা ভেঙে যায় বা আঘাত পায়, কিন্তু এটা দীর্ঘকাল ধরে জারি রেখেছে, এখনও সেটা জারি রেখেছে। এখন ক্যালিগ্রাফির ব্যাপারে ও কিছুটা মানে ও নজর পড়েছে বা এইদিকে ভাবছে, কিন্তু সেইটাকে খুব অত গুরুত্ব দেয় না যতটা ও গুরুত্ব দেয় সামগ্রিক যে চেহারাটা তৈরি হয়, সামগ্রিক যে রূপটা, পুরো স্পেসটা জুড়ে যে ধরনের সিচুয়েশন তৈরি করে, এবং সেখানে একটা উইথড্রয়াল আছে, সেখানে একটা নিজের মধ্যে ঢুকে যাওয়ার, নিজের কপুনের মধ্যে ঢুকে যাওয়ার একটা আগ্রহ আছে, অভিমুখ আছে, সেইটা খুব আমাকে খুবই মুগ্ধ করে। পারে না ঘুচিতে আছে সে নিখিলে মাধুর রুচিতে, এ কথা শেখানো যে আমার বিনারে গানেতে চিনালে চির চিনারে। সেখানকার বাল্যকাল তো ওই পকেট ভর্তি গুলি, ড্যাঙ্গুলি খেলা, হ্যাঁ, আর ঘুড়ি ওড়ানো,
এইগুলো রাস্তায় চাকা চালাতাম, হ্যাঁ, একটা শিক রড নিয়ে চাকার ঘুরতো, হ্যাঁ, এইসব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম। শেয়ার করেও একটা জায়গা দেখতাম আমি একটু আলাদা হয়ে যেতাম। আমি সোজা হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকতাম, হ্যাঁ, নদীর সঙ্গে কথা, হ্যাঁ। আর আমার ছোটবেলায় তখন এখানে বাংলাদেশ থেকে পাট আসতো, ওই বড় বড় স্টিমারে করে, হ্যাঁ, পাট আসতো। আর আর ওই স্টিমারে এখন যেখানে সেকেন্ড ব্রিজ হয়েছে হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু, ওর নিচে ছিল কয়লার ডিপো, হ্যাঁ, সমস্ত পাহাড়ের মতো কয়লা থাকতো। ভিক্টর হুগোর একটা ছোট্ট কবিতা, Je ne chantais pas la rose, rose à bois, vite avec moi, je parlais quelque chose, je ne sais pas de quoi. আমি দুটো কথা দেয়ালে লিখে রেখেছিলাম। একটা দিয়েছি, মূর্খ বড় সামাজিক নয়, শঙ্খ ঘোষের লাইন। আর একটা লিখেছিলাম, আই ওয়ান্ট টু লিভ বিং মাই সেলফ। এই দুটো খুব ভীষণ স্ট্রং কথা। এটা 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 লরকার একটা কবিতা থেকে লাইনটা তুলেছিলাম, উটকাটার বলে কবিতাটার নাম, ইংরেজি ট্রান্সলেশনটা পড়েছিলাম, হ্যাঁ। ওটা লাইনটা ছিল, আই ওয়ান্ট টু লিভ বিং মাই সেলফ। আর এই যে মাই সেলফ হয়ে থাকার, ইউরোপে এটা খুব কমন ব্যাপার ছিল। মানে অ্যালিয়েনেশনটা অনেক আগের জেনারেশন ফিল করে গেছে। যেমন ধরো, একটা বই আমার হাতে এলো সমারসেট মমের অফ হিউম্যান বন্ডেজ, তখন আমি ভাবলাম এই অ্যালিয়েনেশনটা তো আমার মধ্যেও আছে। বা ডস্টোয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, হ্যাঁ, দেখছি যে ওই মার্ডারারটা তো আমিও হতে পারি, হ্যাঁ। একটা ইমোশনে ল্যান্ডলেডিকে মার্ডার করে দিল, তারপর সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, এই গল্পটা তৈরি হচ্ছে। এই ব্যাপারটা তো আমারও আছে, হ্যাঁ। নিজেকে জানা, ছবিতে ব্যাপারটা হচ্ছে নিজেকে জানা। আমাকে দায়িত্ব দেয় না, হ্যাঁ, যার ফলে দেখা যাচ্ছে যে আমি অর্ডারি কাজ করতে পারি না, অর্ডারি কাজ করতে পারি না। হয়তো প্রয়োজনে করেছি, অনেক করেছি, কিন্তু এখন আর কখনো ইচ্ছা করে না। এখন মনে হয় ঠিক আছে, একটা লাইন টানলে সেই লাইনটাই আমার, হ্যাঁ। একটা লাইন টানলে যে কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে সে কথাটা আমার কথা। ভীষণ রকম সেলফের জায়গায় চলে এসেছি। ছোটোবেলায় যেমন রাস্তায় ডবল ডেকার দেখলাম, উঠে পড়লাম, ডবল ডেকার কোথায় যাবে জানি না, হ্যাঁ, চলে গেলাম শেষ পর্যন্ত। তারপর হয়তো পয়সা নেই, হেঁটে হেঁটে ফিরলাম। আমার মনে আছে খিদিরপুর চলে গিয়েছিলাম, শ্যামবাজার চলে গিয়েছিলাম, ডবল ডেকার ওপরে উঠে ভালো লাগতো, দেখতে দেখতে যেতাম, সব জায়গায় ভিজুয়াল করতাম আর কি। সুনীলদাকে মোটামুটি কলেজে দেখেছি কয়েকবার, দারুণ রান্না করতো। রান্না মানে ক্রিয়েটিভ রান্না, মানে নিজে নিজে উদ্ভাবন করতো আর কি, একটা অন্য কিছু। তারপরে আবার বলতো, জানিস তো এটা ফ্রেঞ্চ, এটা মানে যে যত যাদের থেকে রান্নাটা শিখেছে, বেশি বিদেশিনীদের থেকে শিখেছে, তো শিখে ওগুলো আর কি, এটা ফ্রেঞ্চ, এটা এই ওই, সে তো ভীষণ ভালো, মানে ইটস এনজয় লট। ওর ছবি না প্রথম দিকে ও এখন যেরকম করছে কিছুটা ওই রকমই ছিল, কিন্তু একেবারেই ওয়েস্টার্নায়। প্রথম দিকে কিছু
এক্সপ্রেশনিস্টদের মতো কাজ করি। তারপরে সিটি স্কেপ করতে শুরু করি, স্কোয়ার মেনলি উইথ দ্য স্ট্রেট লাইনস। তারপরে ও ভাঙতে 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 একটু পাল্টালো। সমুদ্র ছবিতে কিন্তু অনেকটা মানে সমুদ্রের দ্বারা ও অনুপ্রাণিত হয়েছে। তখন খুব ভালো কবিতাও লিখত। আর ও তো সবাই আমরা জানি ও এত ভালো আবৃত্তি করতে পারে এবং এত মুখস্থ একটা আশ্চর্য ক্ষমতা, যার জন্য ও সঙ্গটাও খুব ভালো লাগে। এখন তো ও পিওর অ্যাবস্ট্রাকশনে গেছে, মানে ও বেশিক্ষণ লাগে না ওর ছবি ধরে শেষ করে দেয়। বড় ক্যানভাস সময় নেয় কারণ প্রচুর টেক্সচার দেয়, নিটিংটা খুব ভালো করে করার ব্যাপার থাকে, অনেক মানে অনেক লেয়ার্স, এবং এখন একদম নিজস্ব জায়গাটা একদম ও তৈরি করে ফেলেছে। মারিচের বনে স্থির গাছ বিনীত আকাশ গাঢ় অচল সহিতে পারি না মনে। হারা মরু নদী কি দুঃখ অনিবার, ভরসা ফলের প্রাত নিদে বড় বাজে। গহন শোকের হাওয়া ঘেরে মরি মরি, ভরসা কখন ক্ষণ মরিচিকা সাজে। হে উঠ গভীর ধমনী উঠ আমারে নাও, যোজন অন্তরে কাটা গাছ, আরো দূরে বহু দূরে কুয়োতলা কালো জল। হে উঠ নাচো ঘুরে ঘুরে। ইধার উজ্জ্বল অবিরত টিলা পরে, টিলা নয় বরশি টিয়ার দাঁত। অচল আকাশ ছাড়ে না সঙ্গ, জড়ে বাঁধা থাকে মৃত ভায়োলিন বাড়ে রাত। ছোট্ট তাবু লাগি পাঁজরে ফদরা ডুলি, বুড়ো বেদুইন তরমুজ খাই দেখে বলি, বড় মিয়া যাবে সে কমলাপুরে, নিশানা কি তার চাঁদ ছিল চাঁদের লেগে। In Shunilo Shagore, we don't just meet an artist, we meet a soul who surrenders himself entirely to the tides of art, surviving on solitude, dreaming through colors, and forever wandering with the wind. আমার নিজের কথাগুলো সম্বন্ধে যে প্রাসঙ্গিক জায়গাটা, সেটা হচ্ছে জীবনযাপনেও সংঘাত থাকে আর প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও যেতে হয়। সেই যাওয়াটাতে অনেক সময় যে স্ট্যাবলিশড হওয়া অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়া, এটা হয়ে ওঠে না। কিন্তু যেটা হয়ে ওঠে সেটা বলতে পারি যে আমি অন্তত আর্টিস্ট হয়েছি, প্রতিষ্ঠিত না হই আমি অন্তত আর্টিস্ট হয়েছি। মানে এই বয়সে এসে এইরকমই বলতে পারি। সেটা হচ্ছে আমার নিজের সপক্ষের কথা। মুদ্রা কথাটা হচ্ছে কম্পিটিশনের মধ্যে তো নেই, রেজাল্ট কি হবে, ফার্স্ট হব এরকম তো বক্তব্য থাকে না। বক্তব্য যেটা থাকে আমি যা তাই চাই। পথে যেতে সে কথা সুরে সুরে ছড়াবো পেছনে, স্বপ্ন ফসলে বিছানে বিছানে মধুপ গুঞ্জে লহরী তুলিবে, কুসুম কুঞ্জে সে অবনী দুলিবে, ঝরিবে শ্রাবণে মাদুল সিঁচানে, শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে, স্মরণ বেদনা বরুণী আকাশে